এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি কাঠগোলাপ আসক্তি, লিখনীতি ইসরাত তরণী, পর্ব সংখ্যা ৮। মেহেরিমা একবার রাত ৭টার সময় ঘুম ভাঙে। মাঝে দুপুরে ওকে একবার তুলে দুপুরের খাবার খাইয়ে রেখে গেছেন অবনী শেখ। রাতে ৩ ঘন্টার মতো জেগে থেকে একটু রাতে খাবার খেয়ে আবারও ঘুমিয়ে পড়ে মেহেরিমা। আজ মাধবীও মেহেরিমার সাথে ঘুমিয়েছে। ফজরে আজানের শব্দে মেহেরিমার ঘুম ভেঙে যায়। কিছুক্ষণ এপাশ ওপাশ করে নামাজ পড়ার জন্য উঠে বসে। ঠিকঠাকভাবে ঘুম হওয়াতে মেহেরিমার মাথাটা এখন বেশ পাতলা লাগছে। হঠাৎ টিউবওয়েলের চাপে পানি ওঠানোর শব্দ কর্ণগোচর হতেই মেহেরিমা বিছানা থেকে নেমে ড্রয়িং রুমে আসে। এখন আর শব্দটা শোনা যাচ্ছে না। ২ মিনিট পর আবারও সেম শব্দ শুনতে পায় মেহেরিমা। মেহেরিমা দরজা খুলতে নিলেই খেয়াল করে দরজাটা জাস্ট লক করা। মেহেরিমা দরজার লক খুলে সিঁড়িতে এসে দাঁড়াতেই দেখে পায় অবনী শেখ রক্তাক্ত রান্দাটা ধুচ্ছে। মেহেরিমা যেন নিজের চোখ বিশ্বাস করতে পারছে না। চোখ দুটো বড় বড় করে অবনী শেখের দিকে তাকিয়ে আছে। অবনী শেখ নিজের কাজ সম্পূর্ণ করে অজু করে পিছনে ফিরতেই মেহেরিমাকে দেখে মুচকি হাসে। অতঃপর দাটা ওখানে রেখেই মেহেরিমার নিকট এগিয়ে আসে, বলে, শরীর ঠিক আছে মা? অবনী শেখের কথায় কোনো প্রতি উত্তর না করে মেহেরিমা পাল্টা প্রশ্ন করে, তুমি কোথায় গেলে মা? আর ওটার রক্তাক্তই বা কেন? কোথায় থেকে আসলে? পৃথিবী থেকে পাপ মুছে দিয়ে আসলাম। এই পাপের সাথে সাথে তো সব কলঙ্ক আমি মুছে দেব। অবনী শেখের স্বাভাবিক কথাটা মেহেরিমা একদম স্বাভাবিকভাবে নিতে পারে না। ও থরথর করে কেঁপে ওঠে। যেতে নিলেই অবনী শেখ ২ হাত মেহেরিমাকে আগলে নেয়। সকাল ৭টা বাজে ১০ মিনিট। মেহেরিমা চোখ খুলেই নিজের বিছানা আবিষ্কার করে। পাশে তাকিয়েই মাধবীর বিবর্ণ মুখটা কর্ণগোচর হয়। মেহেরিমা মাধবীকে কিছু জিজ্ঞেস করতে নিবে তার আগেই ওদের বাড়ির পাশে ১০ বছরের প্রিয়া নামের একটা ছোট্ট বাচ্চা মেয়ে মেহেরিমার ঘরে প্রবেশ করে। মেহেরিমার সাথে খুব মিল মেয়েটা। মেহু আপু ভালো আছুনি? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গ্রামে কি ঘটে গেছে শুনবার পাইছুনি তোমরা? মেহেরিমা ভুজোড়া কুচকে প্রিয়ার দিকে তাকাতেই প্রিয়া হড়বড়িয়ে বলতে শুরু করে, হাসপাতাল থেইকা তোমাগর চাচা সেই শালারা লাফাইতা হয়ে গিয়েছে। নিজের শাস্তির ভয়ে বোধহয় জ্ঞান ফিরতেই পালাইছে। ধরা পইড়া গেছে যে। আবার আজ সকালে তোমার মেজো চাচির বাড়ির উঠোনে বেহুশ অবস্থায় পাওয়া গেছে। শুধু কি তাই, তার কনুই থেকে 2টা হাত কেডায় কাইটটা পাশে রাইখা গেছে গা। মাথাটাও ন্যাড়া কইরা রাইখা গেছে। হকগলে বলতাছে জিনের কাজ এইডা। ওরা ওগো বাড়িতে বড় কবিরাজ আইনতাছে। প্রিয়ার কথা শুনে মেহেরিমা খুব অবাক হয়ে, তবে কথাগুলো ওর হৃদয়ে প্রশান্তি এনে দেয়। একটা মানসিক শান্তি অনুভব করে। মেহেরিমা ওর মায়ের বলা সেদিনের কথা মনে পড়ে যায়, তোমাকেও কেউ কলুষিত করার আগেই সেই জঞ্জাল ছেটে পরিষ্কার করে দেব আমি। এটা তোর মা অবনী শেখের ওয়াদা। পরক্ষণেই মেহেরিমার মনে পড়ে যায় ত্রিহিত্যকে। সেই গতকাল বিয়ে সম্পূর্ণ হওয়ার পর থেকে আর দেখা হয়নি, আর না একবার কথা হয়েছে। সে কি ভুলে গেল নাকি তার একটা বউ আছে? নাকি আমি নিজেই ত্রিজিত্য ভাইকে বেশি মিস করছি? কথাগুলো ভাবতেই মেহেরিমা মুখে লাজুক হাসি ফুটে ওঠে। সূর্য পশ্চিম আকাশে অস্ত যে ধরণীর বুকে রাত্রি নেমে এসেছে। সকলের পর থেকে আর বৃষ্টি হয়নি। হঠাৎ এমন বিশাল অম্বরে কাদম্বিনী আর নিজস্ব শব্দে ক্ষণে ক্ষণে গর্জন তুলে নিজের উপস্থিতি জানান দিচ্ছে। সাথেই বলছে হালকা ঝিরিমিরি মৃদু পবন। সময় রাত 11টা বেজে 17 মিনিট। গতকালের পর থেকে ত্রিদিত্য লাপাত্তা। কোন ফোন দিলে ফোন বন্ধ দেখাচ্ছে। মেহেরিমা ত্রিদিত্যের কোনো খোঁজ না পাওয়ায় সারাদিন ছটফট করেছে। সন্ধ্যার পরে এক প্রকার অধৈর্য হয়ে ত্রিধার কাছে কল দিয়ে ত্রিদিত্যের খোঁজ নিয়েছে মেহেরিমা। আর তাতেই জানতে পেরেছে মেহেরিমা মহামান্য হাজব্যান্ড নিজের রুমে দরজা লক করে ভিতরেই আছে। জাস্ট খাওয়ার সময় নাকি ওনাকে নিচে খাবার টেবিলে দেখা গেছে। এখন দরজা লক করে রুমের মধ্যে কি করছে সেটা তো আর ত্রিধা জানে না। মেহেরিমা সবটা শুনে স্বস্তি পায়, কিন্তু নারী সত্তা বড্ড অভিমান করে বসে। এত রাতে মেহেরিমা শুয়ে শুয়ে উসখুস করছে।
ঘুম আসছে না আজও। পাশে মাধবী শুয়েছে। মেহেরিমা নিজের উপর বিরক্ত হয়ে বিছানা ছেড়ে উঠে ঘরের সাথে লাগানো ব্যালকনিতে যায়। ঘুটঘুটে অন্ধকার, পরিত্যক্ত একটা রুম। রুমের মধ্যে শুধুমাত্র একটা মোমবাতি জ্বলছে নিভু নিভু আলোয়। ভেজার সাথে সাথে মাটিতে পড়ে আছে শিহাব। মুখটা বাঁধা থাকায় শুধুমাত্র গোঙানি আওয়াজ শোনা যাচ্ছে। শিহাবের ঠিক সামনেই একজোড়া নীলচে মণি জোড়া জল জল করছে। সামনে বসা মানব থেকে কেমন ক্যাচ ক্যাচ শব্দ ভেসে আসছে। শব্দটার সাথে শিহাব পূর্ব পরিচিত। এটা কোনো ধারালো অস্ত্র কষার শব্দ। শিহাবের বুকে পানি শুকিয়ে যায়। অদূরে তাবান তাইফ দাঁড়িয়ে কাঁপছে। ওদের দুজনে হাত থাকা দুটো বিদেশি কুকুর থেকে থেকে তার নিজস্ব শব্দ ডেকে উঠছে। এই পরিবেশের সাথে ডাকটা বড্ড ভয়ঙ্কর শোনাচ্ছে। ওই শালা শিহাব পটল, তোরা আগেই মনে হচ্ছে না তুই পটল তুলবি? এত কাঁপাকাঁপি করছিস কেন? তাইফের কথায় তাবান ওর পিঠে এক চড় মেরে বলে, হাদা, আমি কি একা একা কাঁপছি? তুইও তো কাঁপছিস। দেখ, তোর পা জোড়া আমার থেকেও বেশি কাঁপছে। সত্যিই কি আমি কাঁপছি? না তো, তোর হ্যাবলা ক্লান্ত শ্বশুর কাঁদছে, তুই কাঁপতে যাবি কেন? এই এই তাবান, আমার সহজ সরল শ্বশুরটাকে নিয়ে কোনো কথা বলবি না, বলে দিলাম। ওদের কথার মাঝেই শিহাব গগনবিহারী এক চিৎকার সে আসে ওদের কানে। আর তাতেই দুজন কাঁপাকাঁপি আরো বেড়ে যায়। তৃতীয়ত শিহাবের ডান হাত কেটে ফেলেছে। সেটা আনা ধরে পাশেই পড়ে আছে। তৃতীয়ত এখন ওর যেই চিরজানা সত্তা ফিরে গেছে। 2 আঙ্গুলের সাহায্যে শিহাবের গালে চাপ প্রয়োগ করে মুখটা ওর নিকট এগিয়ে ফিস ফিস করে বলে, মাদার চোদ, তোর সাহস কি করে হয় আমার আনাবেলাকে বাজেভাবে টাচ করার? হু আর ইউ? ইউ নো শিট ইজ মাই লাইফ। আই এম নাথিং উইদাউট হার। আই কান্ট থিঙ্ক এনিথিং উইদাউট হার। অলওয়েজ আমার ভাবনা, আমার মনের মাঝে থাকা আমার আনাবেলা। 9 বছর ধরে ভালোবেসে এখনো একটু বাজেভাবে ওকে টাচ করিনি আমি। এই 9 বছরে ওর চোখ থেকে কখনো এতটুকু পানি পড়তে দেয়নি। তুই আমার জানে হাত দিয়েছিস শালা, খুব করুণ মৃত্যু হবে তোর। জাস্ট ওয়েট অ্যান্ড সি। তৃতীয়ের কথাগুলো বলে গালে আরেকটু চাপ দিতেই কেমন কটমট শব্দ হয়। শিহাব ভ্যাতায় খুকিয়ে ওঠে। তৃতীয় শিহাবের গাল ছেড়ে দিয়ে উঠে দাঁড়াতেই শিহাব ওর পা দিয়ে তৃতীয়ের পা জোড়া ধরে ভাঙা মুখ নিয়ে অস্পষ্ট সুরে বলে, আমার ভুল হয়ে গিয়েছে, মাফ করে দেন। কথাটা শেষ করার সাথে সাথেই ওর বুকের বরাবর লাথি মারে তৃতীয়। শিহাব পিছনে 2 হাত গিয়ে পড়ে। তৃতীয়ের পাশে থাকা একটা টেবিল থেকে হাতুড়ি আর নাইফ নিয়ে পুনরায় শিহাবের নিকট এগিয়ে বসে। একাধারে বিড়বিড় করে চলছে, বাস্টার্ড, ইউ হ্যাভ নো রাইট, নো টাচ মাই আনাবেলা। তৃতীয় এগুলো নিয়ে এগিয়ে যেতে দেখে তাইফ চাপা সরে বলে ওঠে, এই বেটার জীবন আজ শেষ। গ্রামের মধ্যে মেয়ে থাকতে মেহরিমা দিকে নজর দিতে হলো। ওহ সরি, ওই বেটার তো নিজেদের শত্রুতার বশে এমন করেছে। নাম ধরে ডাকিস না, ভাবি বল ভাবি, না হলে আজ আমাদেরও শেষ দিন হবে। ভাই নিজের মধ্যে নেই। তাবানের কথায় তাইফ চুপসে যায়। তৃতীয় শিহাবের নিকট এগিয়ে এসে ওর এক হাতের উপর পা রেখে হাতুড়ি দিয়ে শব্দ করে সবগুলো দাঁত ভেঙে থাকে। তৃতীয় নিজের বাঁচানোর জন্য, শিহাব নিজেকে বাঁচানোর জন্য ছটফট ছটফট করে। তৃতীয় একে একে সবগুলো দাঁত ভেঙে থামে। অতঃপর নিজের হাতে হ্যান্ড গ্লাভস পরে নাইফ নিয়ে এক টানে ঠোঁট জোড়া কেটে ফেলে। তৃতীয় তাতেও ক্লান্ত হয়নি, শেষমেশ জিহ্বাটাও কেটে নেয়। শিহাব চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। ব্লাডি বিচ, তোর ওখানে খুব জোর, তাই না? কথাটা বলে তৃতীয় আবারও বিড়বিড় করতে করতে টেবিলের নিকট থেকে ডয়ারে একটা ছোট্ট কাচের বোতল নিয়ে আসে। শিহাবের নিকট এসে একটানে প্যান্টের জিপার খুলে সেই বোতল থেকে তরল পদার্থ ঢেলে দেয়। শিহাব চিল্লাতে না পারায় কাটা কবুতরের মতো লাফাতে থাকে। তৃতীয় পাশে দাঁড়িয়ে ঠোঁটের কোনো হিংস্র হাসি নিয়ে শিহাবের সেই ছটফট এনজয় করতে থাকে। এই তাবান ভাই, ওটা কি ঢেলে দিল রে? অ্যাসিড। তুই থামবি, না হলে তোরও জায়গা মতো ঢেলে দিবে নে।
তাবানের কথায় তাইফ অসহায় মুখ নিয়ে তাবানের দিকে তাকিয়ে থাকে। তাবান তাইফ, হানসেল আর হ্যারিকে ছেড়ে দেয়। তৃতীয় গম্ভীর শীতল কণ্ঠে কর্ণগোচর হতেই ওরা নিজের অজান্তেই রশি ছেড়ে দেয়। হ্যানসেল, হ্যারি এক ছুটে তৃতীয়ের নিকটে এসে ওর দিকে তাকিয়ে থাকে, যেন তৃতীয় হুকুমের অপেক্ষায়। বা ইট হিম। তৃতীয় বজ্রপাতের ন্যায় কথাটা বলতে সাথে সাথে কুকুর দুটো শিহাবের উপর হামলে পড়ে। একদম রক্তাক্ত করে শরীরের মাংস ছিন্ন ভিন্ন করে থামে। পরক্ষণেই তাবান তাইফকে নির্দেশ দেয় হানসেল আর হ্যারিকে ধরতে। তৃতীয় শিহাবের নিকট গিয়ে এসে ওর নাকের কাছে হাত দিয়ে চেক করতে দেখে শ্বাস চলছে। তৃতীয় পৈশাচিক হাসি দেয়, প্যান্টের পকেট হাতড়ে 2 ইঞ্চি সাইজের একটা পিন বের করে। সেটা নিয়ে ক্রমাগত শিহাবের চোখের আঘাত করতে থাকে। শিহাবের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর পর্যন্ত দিয়ে চোখের মণি খোঁচাতে থাকে। পরক্ষণেই হুঙ্কার দিয়ে বলে, শুনে রাখো পৃথিবী, আমার আনাবেলার দিকে যে নজর দেবে তার অবস্থা ঠিক এমনটাই করব আমি। এই মাদার চোট আমার প্রত্যক্ষ সাক্ষী। আকাশের বজ্রপাতের শব্দে সাথে সেই হুঙ্কার সব মিলিয়ে তৈরি হলো হাড় হিম করা পরিবেশ। তাইফ ততক্ষণে সেন্স হারিয়েছে। তাবান অসহায় চোখে একবার তাইফের দিকে তাকায়, আরেকবার তৃতীয়ের দিকে তাকায়। সময় রাত 3:45। ফোনের তুমুল শব্দে মেহেরিমার ঘুম হালকা হয়ে যায়। ঘন্টা 2 হলো ব্যালকনি থেকে রুমে এসে ঘুমিয়েছে। এত রাতে আবার কে কল দিবে? মেহেরিমা বিরক্ত হতে নাক মুখ কুঁচকে কল কেটে দেয়। কল কাটার মিনিট 2 পরে ঘুমের ঘোরে তৃতীয়ের নামটা মস্তিষ্কে জানান দিতে মেহেরিমা তড়িৎ গতিতে উঠে বসে। চট করে ফোন হাতে নিয়ে কল লিস্ট চেক করে। যা ভেবেছিল ঠিক তাই। মেহেরিমা কল ব্যাক করতে যাবে, ঠিক তখনই ফোনটা আবারও শব্দ তুলে বেজে ওঠে। মেহেরিমা তৎক্ষণাৎ কল রিসিভ করে। তোদের মেইন গেটের তালা খুলে দেয় ফার্স্ট, আমি বাহিরে ওয়েট করছি। ব্যাস, নিজের কথা শেষ করে কল কেটে দেয় তৃতীয়। মেহেরিমা কয়েক সেকেন্ড সময় নিয়ে তৃতীয়ের কথা বুঝতে পারে। সারাদিনের অভিমান ভুলে গিয়ে কোনো রকম ওড়না জড়িয়ে চাবি আর ছাতা হাতে বাহিরে দৌড় লাগায়। 3 মিনিটের ব্যবধানে গেট খুলে দিতে তৃতীয় গাড়ি নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। মেহেরিমা গাড়ির দিকে এক পলক চেয়ে দরজা লক করে দেয়। পিছনে ঘুরেই শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা খায়। মেহেরিমা চোখ তুলে তাকাতেই তৃতীয়ের ক্লান্ত মুখখানা চক্ষুগোচর হয়। মেহেরিমা কিছু বুঝতে ওঠার আগে তৃতীয় ওকে জাপটে শক্ত করে জড়িয়ে ধরে। মেহেরিমার হাত থেকে ছাতা পড়ে যায়। মুহূর্তেই দুজনে কাক বেজা হয়ে যায়। মেহেরিমা নিজের অজান্তেই তৃতীয়ের বুকে মাথা রাখে, অতঃপর রিনিয়ে বলে, আপনাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন? তুই কাছে ছিলি না তাই। তৃতীয়ের কথায় মেহেরিমা লজ্জা পেয়ে যায়। তৃতীয় শক্তবক্ষ বুকে মুখ লুকায়। 5 মিনিটে এভাবেই কেটে যায়। আমাকে এভাবে দাঁড় করিয়ে রাখবি? শ্বশুরবাড়িতেই প্রথম আসলাম, একটু খাতির যত্ন করবি না? বাহিরে দাঁড় করিয়েই রেখেছিস। তৃতীয়ের কথায় মেহেরিমা টনক লড়ে। ও তৃতীয়ের বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর দ্রুত হাতে ছাতা তুলে নিয়ে তৃতীয়ের হাত ধরে বাহিরের দিকে হাঁটা ধরে। মেহেরিমার রুমে মাধবী থাকায় মেহেরিমা তৃতীয়কে গেস্ট রুমে নিয়ে আসে। আলমারি থেকে নতুন টাওয়াল বের করে দেয়। আপনি ফ্রেশ হয়ে নিন, আমিও ফ্রেশ হয়ে আপনার জন্য খাবার নিয়ে আসছি। মেহেরিমার কথায় তৃতীয় কয়েক সেকেন্ড ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে দুষ্টু কণ্ঠে বলে, ফ্রেশ হয়ে পারবো কি? দেখেছিস ভিজে গেছি। নাকি আমাকে ড্রেসলেস রাখার পরিকল্পনা করছিস? তৃতীয়ের কথায় মেহেরিমা কান মুখ গরম হয়ে ওঠে। সারা মুখে লালচে আভা ছড়িয়ে পড়ে। আরে তোর সাথে তো এখন কিছু করলাম না, ইভেন তোকে ছুঁয়েও দেখিনি আমি, আর তাতেই লজ্জা লাল নীল সবুজ হলুদ বেগুনি হয়ে যাচ্ছিস। আশ্চর্য, আমার মতো ভদ্রপোলা আর কোথাও পাবি না তুই। তৃতীয় বেবাস কথায় মেহেরিমার লজ্জা হাঁসফাঁস করতে থাকে। কোনো রকমে বলে, বাবার শার্ট আর লুঙ্গি এনে দিচ্ছি। কথাটা বলেই মেহেরিমা দ্রুত পায়ে প্রস্থান করে। তৃতীয় পেছন থেকে উচ্চ সুরে বলে, লাগেজ আমার নিউ টি শার্ট ট্রাউজার আছে, ওইগুলো জলদি নিয়ে আয়। আর আমি
এখন কিছু খাবো না, খেয়ে এসেছি। মেহেরিমা যাওয়ার সময় ত্রিদিতের সব কথাই শুনতে পায়। নিজে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে 10 মিনিট পর ত্রিদিতের জন্য টি শার্ট ট্রাউজার নিয়ে গেস্ট রুমে আসে মেহেরিমা। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ শোনা যাচ্ছে। 2 মিনিট পর ত্রিদিত্য বের হয়ে ওয়াশরুম থেকে। পুরুষালীর শক্ত পেটানো কোমর, জাস্ট টাওয়াল বাঁধা, উপরের অংশ খোলা, বুকে বিন্দু বিন্দু পানি, কণা মুখ তার মতো ঝলছে। ঘাড় সমান চুলগুলো এলোমেলোভাবে চোখের উপর পড়ে আছে। চুল বেয়ে টুপটুপ করে পানি পড়ছে ঠোঁটের উপরে। সেই পানি জলাইন দিয়ে অ্যাডামস অ্যাপেল বেয়ে বুকে নেমে যাচ্ছে। নীল রঙের মণিজোড়া স্বচ্ছ দেখাচ্ছে। চোখ জোড়া যেন গভীর এক সমুদ্র। সেই সমুদ্রের গভীরতা অসীম। মেহেরিমা খুব সহজেই সেই গভীরতা নিজেকেই হারিয়ে ফেলে। তৃতীয় এহেন রূপ দেখে মেহেরিমা শুকনো ঢোক গেলে ইতিমধ্যেই ওর বুকের মাঝে হাতুড়ি পেটানো শুরু হয়েছে। এক অবাধ্য টান অনুভব করে তৃতীয়ের প্রতি। তৃতীয় মেহেরিমার বেহাল অবস্থা দেখে বাঁকা হাসে। সবে তো শুরু, এই 9 বছরে তো কম কষ্ট অনুভব করিনি। এত সহজে ধরা দিবি নাকি? এগুলো কি নিজে পড়ার জন্য এনেছিস? তৃতীয়ের কথায় মেহেরিমা আমতা আমতা করে বলে, আসলে না, মানে আপনার জন্যই এনেছি। কথাটা বলে মেহেরিমা কয়েক কদম এগিয়ে এসে তৃতীয়ের দিকে হাত বাড়িয়ে দেয়। তৃতীয় আলতো করে মেহেরিমার হাতে স্পর্শ করে। মেহেরিমার শরীর উষ্ণ, তৃতীয়ের ঠান্ডায় স্পর্শে কেঁপে ওঠে। তৃতীয় মুচকি হেসে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। যাওয়ার আগে মেহেরিমাকে ওয়ার্ন করে যায়, সে না আসা পর্যন্ত মেহেরিমা যেন রুমেই থাকে। 15 মিনিট পর তৃতীয় ওয়াশরুম থেকে বের হয়। মেহেরিমার নিকট এগিয়ে এসে ওর হাতে টাওয়াল দিয়ে বলে, চুল মুছে দে। আমি? মেহেরিমা হতভম্ব কণ্ঠে বলে, তুই ছাড়া আর এখানে কেউ আছে নাকি? চোখে তো দেখছি না। তখন কথাটা বলে তৃতীয় ভেতর থেকে দরজা লক করে এসে বিছানায় যেয়ে বসে। তৃতীয়ের কাণ্ডে মেহেরিমা ভিতরে ভিতরে বড্ড ভয় পেয়ে যায়। মেহেরিমা নিজের তড়িৎ গতিতে ধকধক করা হৃৎপিণ্ডটা নিয়ে গুটি গুটি পায়ে তৃতীয়ের নিকট এগিয়ে যায়। কাঁপা কাঁপা হাতে মাথা মুছিয়ে দিতে থাকে। মাথা মোছানোর শেষ পর্যায়ে তৃতীয় মেহেরিমার পাতলা কোমর নিজের শক্তপোক্ত হাতে আবদ্ধ করে নেয়। কয়েক সেকেন্ড ব্যবধানে মেহেরিমা নিজের উপর ফেলে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। মেহেরিমা আঁতকে ওঠে, ওর কাঁপাকাঁপি বেড়ে যায়। তৃতীয় আরও শক্ত করে জড়িয়ে ধরে, যেন মেহেরিমা নিজের বুকে ভেতরে ঢুকিয়ে নেওয়ার তীব্র প্রচেষ্টা করছে। অতঃপর কপালে গভীরভাবে একটা ভালোবাসার পরশ দিয়ে বলে, আম টায়ার্ড জান, একদম নড়াচড়া করবি না, আমি এখন একটু ঘুমাবো। তৃতীয়ের কথায় মেহেরিমা শান্ত হয়ে যায়। পরম আবেশে তৃতীয়ের বুকে মাথা রেখে চোখ জোড়া বন্ধ করে নেয়। মেহেরিমার দিকে এক পলক চেয়ে তৃতীয় মুচকি হেসে বলে, দ্যাটস মাই গুড অ্যাঞ্জেলা। বিষ্ণু নদীতে শিহাবের লাশ পাওয়া গিয়েছে। গ্রামের এক জেলে অতি ভোরে নদীতে মাছ ধরতে যেয়ে শিহাবের লাশ পেয়েছে। শিহাবের বীভৎস লাশ দেখে গ্রামের মানুষ প্রচণ্ড ভয় পেয়েছে, সাথে অবাকও হয়েছে খুব। এত বীভৎসভাবে আদৌ কি কোনো মানুষ মারতে পারে, নাকি অন্য কিছুর যেটা? গ্রামের সকলের মনে হাজারো প্রশ্ন খচখচ করছে। সবাই অতি দ্রুত লাশ দাফনের কাজে লেগে পড়ে। পুলিশ ইতিমধ্যেই নিজেদের দায়িত্ব পালন করছে। সময় সকাল 8টা। দিনটা শুক্রবার। আজ আর বৃষ্টি নামেনি ধরণীর বুকে। অন্য দিনের মতনই ঝলমলে একটা দিন। পূর্ব দিগন্তে সূর্য বেশ তেজ নিয়ে উঠেছে। মেহেরিমা অন্যমনস্ক হয়ে ড্রয়িং রুমের সোফায় বসে আছে। শিহাবের করুণ মৃত্যু কথাটা শুনে মেহেরিমা তৃতীয় তখন ঘুমাচ্ছিল। অবনী শেখ রান্না শেষ করে শাড়ির আঁচল দিয়ে মুখ মুছতে মুছতে মেহেরিমার পাশে এসে বসে। আজ সকাল থেকেই ব্যবসা গরম পড়ায় শুরু হয়েছে। তৃতীয় রাতে কখন এসেছিল? অবনী শেখের কথায় মেহেরিমা নড়ে চড়ে বসায়। সময় নিয়ে জবাব দেয়, মধ্যরাতে। খেতে দিয়েছিস কিছু? খেতে দিতে চেয়েছিলাম, উনি খায়নি। ও আচ্ছা, বেলা তো ভালোই হলো, যা রুমে যেয়ে দেখ তৃতীয় উঠেছে কিনা। মা? অবনী শেখ মেহেরিমার দিকে তাকিয়ে যেন। মেহেরিমা মনের কথা বুঝে ফেলে, মুচকি হেসে বলে, সময় হলে সব জানতে পারবি, এখন এইসব মাথা থেকে ঝেড়ে ফেল তো। আজ তৃতীয় তোকে চৌধুরী বাড়িতে নিয়ে যাবে, এখান থেকে ওখানেই থাকবি।
অবনী শেখের কথায় মেহেরিমা চোখ জোড়া ছলছল করে ওঠে, ফুফিয়ে কেঁদে উঠে বলে, আমি যাব না মা, তোমাদের ছাড়া আমি থাকতে পারবো না। মেহেরিমার কথায় অবনী শেখ মন হু হু করে কেঁদে ওঠে। চোখে জলেরা ভিড় জমায়। পরক্ষণেই নিজেকে সামলিয়ে বলে, যেতে হবেই মা, এটা প্রকৃতির নিয়ম, আমরা বাধ্য। আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিলে কেন মা? তোর ভালোর জন্যই। কেন তুই এই বিয়েতে খুশি হসনি? মেহেরিমা কিছুক্ষণ চুপ থেকে হাসূচক মাথা নাড়ায়। অবনী শেখ মেহেরিমার বুকে জড়িয়ে নিয়ে বলে, আমরা মেয়ে সাহসী, আমার মেয়ে আমি কঠিন সত্তায় তৈরি করেছি। আমার মেয়ে যেন অল্পতেই ভেঙে না পড়ে। সংসারের জীবন যেমন কঠিন তেমন সহজও মা, সবটা তোর উপর ডিপেন্ড করে। তুই যেরকমভাবে হ্যান্ডেল করতে পারবি সেরকমই হবে সংসার জীবন। সবসময় নিজেকে মানিয়ে গুছিয়ে চলতে হয়, তবে নিজের আত্মসম্মানের সাথে কখনো আপোষ করবি না। মনে রাখবি, মেয়েদের আত্মসম্মান সব কিছু ঊর্ধ্বে। কখনো এক পাত্রে অপাত্রে ভালোবাসা আর সম্মান দান করবি না। মানুষের ব্যবহার দিয়ে তাকে যাচাই বাছাই করবি, মনে থাকবে? মেহেরিমা হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলে, মনে থাকবে আমার লক্ষ্মী মা। আর অন্যের কোনো কথায় তৃতীয়ের কোনো ভুল বুঝবি না। মনে রাখবি, স্বচক্ষে দেখতেও মিস্টেক হতে পারে। ঝগড়া ঝামেলা এগুলো কখনো কোনো কিছু সলিউশন হতে পারে না। নিজেদের মধ্যকার ঝামেলা নিজেরা ডিসকাশন করে ঠিক করে নিবি। ঘরের কথা কখনো বাইরে বলে হাসির পাত্র হবি না। আর এই বাড়ির দরজা সবসময় তোর জন্য খোলা। কখনো যদি ওই বাড়িতে নিজেকে বোঝা মনে হয়, 1 সেকেন্ডও অপচয় না করে তোর মায়ের বুকে ফিরে আসবি। মেহেরিমার ঠোঁটে হাসি ফুটে পানি চোখ দিয়ে অবনী শেখের দিকে তাকিয়ে থাকে। এই মানুষটা এত অদ্ভুত রকমের ভালো কেন? মেহেরিমা এতটা বোঝে কিভাবে? সব মায়েরাই বোধহয় এমন হয়। অবনী খেতে দাও, নাস্তা করে বাহিরে যাব। জলিল শেখের কথায় অবনী শেখ মেহেরিমার মাথায় ছোট্ট একটা চুমু দিয়ে উঠে দাঁড়ায়। মেহেরিমার উদ্দেশ্যে বলে, রুমে যেয়ে তৃতীয়কে উঠিয়ে ফ্রেশ হতে বল। আচ্ছা। ও বাবা, শিহাবের জানাজা কখন? 9টা 15-তে আম্মা। তুমি জানাজায় যাবে বাবা? মেহেরিমা আর কিছু না বলে গেস্ট রুমে উদ্দেশ্যে হাঁটা ধরে। মেহেরিমা রুমে এসে দেখে তৃতীয় উমর হয়ে ঠোঁটটা লাভ স্পেড করে বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। মেহেরিমা গুটি গুটি পায়ে বিছানার নিকট এগিয়ে যায়। তৃতীয়কে দেখেই নিষ্পাপ ছোট্ট একটা বাচ্চার মতো লাগছে। মেহেরিমার খুব মন চাইছিল একটু আদর করে দিতে। পরক্ষণে নিজের ভাবনায় নিজেই লজ্জা পেয়ে যায়। এই ছেলেটা সুবিধার না একদম। কিছু তো একটা আছে এই ছেলের মাঝে। এই ছেলের কাছে আসলেই মেহেরিমা কেমন যেন বেসামাল হয়ে যায়। না জানি হবে কি অঘটন ঘটিয়ে ফেলে। মেহেরিমা নিজেকে খুব করে সামলায়, অতঃপর আস্তে আস্তে ডাকে দেয়, এই শুনছেন? বেলা হয়ে গেছে অনেক, উঠে পড়ুন, বাবা আপনার সাথে নাস্তা করা ওয়েট করছে। মেহেরিমার কথায় তৃতীয় আদৌ শুনল কি না শুনল তা কে জানে। একটু নড়ে চড়ে আবার ঘুমে তলিয়ে যায়। মেহেরিমা পড়েছে বিপাকে। এবার ডাকার জন্য গায়ে হাত দিতেই তৃতীয় মেহেরিমার একটানে নিজের নিচে গিয়ে ওর গায়ের উপর পা তুলে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে থাকে। মেহেরিমা লজ্জা পায়, আতকে হাঁসফাঁস করতে থাকে। শুনুন, দরজা খোলা, আপনি উঠে পড়ুন প্লিজ। তৃতীয় ঘুম জড়ানো কণ্ঠে বলে, তাহলে তুই কি চাস আমি দরজা লক করে দিয়ে আসি? তৃতীয়তে এহেন কণ্ঠস্বরে মেহেরিমা থমকায়। বুকের মাঝে হৃৎপিণ্ডটা আরও শব্দ তুলে ধকধক করে চলছে। মেহেরিমা জিহ্বা দ্বারা ঠোঁট ভিজিয়ে শুকনো ঢোক গিলে বলে, বাহিরে সবাই অপেক্ষা করছে আপনার জন্য, এমন করবেন না প্লিজ। হুশ বউজান, স্টপ টকিং। তুই না আমার ভালো বউ, তাহলে এত জ্বালাস কেন? চুপচাপ থাক। মেহেরিমা মোচড়ামুচড়ি করতে একসময় শান্ত হয়ে যায়। এই ছেলের সাথে পেরে ওঠা সম্ভব নয়। মেহেরিমা দীর্ঘশ্বাস ফেলে। তৃতীয় চোখ বুজেই মুচকি হাসে। 5 মিনিট পরে নিজে থেকে মেহেরিমাকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়। মেহেরিমা হাঁপ ছেড়ে বাঁচে। এভাবে আর কিছুক্ষণ থাকলে নির্ঘাত জানটাই বের হয়ে যেত। 15 মিনিট সময় নিয়ে তৃতীয় ফ্রেশ হয়ে আসে। তারপর সবাই মিলে একসাথে সকালের নাস্তা করে।
জলিল শেখের সাথে তৃতীয় শিহাবের জানাজায় শরিক হতে যায়। মেহেরিমা মনে মনে খুব খুশি হয়। ওর ভালোবাসার মানুষটা কত ভালো, একটা নরপশুর জায়নামাজে শরিক হতে যাচ্ছে, তাও যে কিনা মেহেরিমা সম্মান নিয়ে খেলতে চেয়েছিল। কত ভালো মনের মানুষ তৃতীয়, কত সহজেই ক্ষমা করে দিয়েছে পশুটাকে। মেহেরিমা মনে মনে শুকরিয়া আদায় করে যে সঠিক মানুষকে ভালোবেসেছে, যার মধ্যে নেই কোনো হিংস্রতা, আছে শুধু মায়া আর ভালোবাসা। নিজের ভাবনায় নিজে মুচকি হেসে মেহেরিমা হাসি দেখে মাধবী বলে, কিরে মেহু, পাগল হলি নাকি? হঠাৎ হাসছিস কেন? কিছু না মাধু আপু। ও মাধু আপু, চলো না আমার সাথে চৌধুরী বাড়িতে, আজ থাকবে আমার সাথে। ধুর পাগলি, তাই হয় নাকি? বাবা মা একা হয়ে যাবে না? আর তাতে কি এতই 10 মিনিট পথ? যখন মন চাইবে আমি চলে যাব, আর ওখানে ত্রিধা আছে তো, সমস্যা হবে না বোন। ওদের কথার মাঝেই তৃতীয় আর জলিল শেখ বাসায় আসেন। তৃতীয় এসে ধপ করে মেহেরিমার পাশে বসে। মেহেরিমা ওড়না নিয়ে মুখ মুছতে মুছতে বলে, বাহিরে খুব গরম বুঝলি, এক গ্লাস ঠান্ডা পানি এনে দে, আর 10 মিনিট মধ্যে লাগেজ গুছিয়ে নে, আমরা বের হব। তৃতীয় কাজে মেহেরিমা লজ্জা পেলেও আপাতত লজ্জা এক পাশে রেখে তৃতীয়ের কথা মতো সব কাজ করে। পাশে যদি রেগে যেয়ে চিল্লাচিল্লি শুরু করে। সময় দুপুর 12:05। মেহেরিমা, অবনী শেখ আর মাধবীর সাহায্যে সব তড়িঘড়ি করে গুছিয়ে নিয়েছে। এখন ওরা বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে আছে। বিদায় বেলায় বড়ই বেদনাদায়ক। তৃতীয় মেহেরিমার প্যাচ প্যাচ কান্না দেখে চলছে। তৃতীয় রীতিমতো বিরক্ত, তবুও চুপচাপ বকুল গাছের নিচে গাড়ির হাতে হেলান দিয়ে বুকে হাত জোড়া ভাঁজ করে দাঁড়িয়ে আছে। জলিল শেখ তৃতীয়ের নিকটে এগিয়ে যায়। তৃতীয়ের হাত জোড়া নিজের হাতে মুঠোয় দিয়ে বলে, বাবা, মেহু আমাদের খুব আদরের, আমরা কখনোই এই গায়ে একটা ফুলের টোকাও পর্যন্ত লাগতে দেইনি, কিন্তু গত পরশুদিন কিভাবে কি হয়ে গেল। আমার প্রাণ তোমার হাতে তুলে দিচ্ছি বাবা। কখনো যদি তোমার কাছে বিরক্ত কারণ অথবা বোঝা হয়ে যায়, আমাকে শুধু একবার জানিও, আমি যে ওকে নিয়ে আসব, কিন্তু তবুও ওকে কষ্ট দিও না বাবা। আমি বাবা হিসেবে ব্যর্থ আমার দায়িত্ব পালনে, তুমি হাজবেন্ড হিসেবে ব্যর্থ হইও না বাবা। কথাটাগুলো বলে জলিল শেখ ঝরঝর করে কেঁদে ফেলেন। মেহেরিমা কান্না আরো বেড়ে যায়। অবনী শেখ ছলছল চোখে জলিল শেখের দিকে তাকিয়ে থাকে। তৃতীয় কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে যায়, পরক্ষণে ঠোঁটের কোণে মুচকি হাসি টেনে বলে, আজ থেকে ওকে ভালো রাখার সব দায়িত্ব আমার বাবা। আমি একজন বেস্ট হাজবেন্ড হয়ে দেখাবো, ওকে অভিযোগের জন্য কোনো সুযোগ দেব না, আপনারা শুধু আমাকে জন্য দোয়া করবেন। তৃতীয় কথায় জলিল শেখ চোখের পানি মুছে সন্তুষ্টির হাসি হাসেন। মেহেরিমা জলিল শেখ থেকে কিছুক্ষণ জড়িয়ে ধরে থেকে একে একে সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। মাধবী কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। জলিল শেখ 2 হাতে মাধবীকে আগলে নেন। অবনী শেখ তৃতীয়ের নিকটে এসে ঠোঁটের কোণে হাসি বজায় রেখে বলে, নীলাক্ষীর প্রতি অনেক দায়িত্ব তোমার, আশা করি যথাযথভাবে নিজের দায়িত্ব পালন করবে। সামনে কিন্তু বড় ঝড় উঠতে চলেছে, সব মাথায় রেখো। আমি এখনো ও বাড়িতে পা দেব না। শোনো, তোমাকে নীলাক্ষী সব দিক থেকে আগলে রাখতে হবে। আমার দোয়া সব সময় তোমাদের সাথে আছে, আর এদিকে সবকিছু আমি সামলে নেব, সাবধানে থেকো। তৃতীয়ের ঠোঁটে বাঁকা হাসি, আপনার বিশ্বাস কখনো ভাঙবে না মা। আরিফ হাসান চৌধুরী জীবনে বড্ড ভুল করেছে, এক প্রকারে হেরেছেন তিনি। চৌধুরী বাড়ির অলওয়েজ ভুল করে, ওরা কখনো জিততে পারে না। তৃতীয় কথাটা বলে হেসে ওঠে। অবনী শেখের মুখের হাসি চওড়া হয়। তৃতীয় সকল থেকে বিদায় নিয়ে চৌধুরী বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ির মধ্যে ভালোবেসে কাজ না হওয়ায় ধমকাধমকি করে মেহেরিমার কান্না থামিয়ে দেয় তৃতীয়। মেহেরিমা এখন নিশ্চুপ হয়ে বসে আছে। 10 মিনিটের ব্যবধানে ওরা চৌধুরী বাড়িতে পৌঁছে যায়। তৃতীয় গাড়ি চৌধুরী বাড়িতে প্রবেশ করতে সবাই ছুটে আসে ওদের নিকট। আর চৌধুরী বাড়ির সবাই যেন একটু বেশিই খুশি। তৃতীয় এই খুশির কারণ সবটা জানে, শুধু অজানা মেহেরিমার নিকট। মেহেরিমা সবার খুশি দেখে নিজেও খুব খুশি হয়। মেহেরিমার মুখে হাসি দেখে তৃতীয় যেন দেহের প্রাণ ফিরে পায়। আনাবেলার চোখে পানি তৃতীয় একদমই মেনে নিতে পারে না। ভিতরে একটা তীব্র অশান্তি অনুভব করে। নিজের ভাবনার মাঝেই তৃতীয় চোখে যায় চৌধুরী বাড়ির সদর দরজায়। তৃতীয় কুটিল হেসে দরজার নিকট উপস্থিত মানুষ দুটোর দিকে তাকিয়ে থাকে।
তিথিতের তীক্ষ্ণ দৃষ্টি অর্থ বুঝতে পেরে মানব দুটো যেন এই তীক্ষ্ণ দৃষ্টি ওদের ইঙ্গিত করে বলছে, সবে তো সবকিছু শুরু, জাস্ট ওয়েট অ্যান্ড সি। ত্রিদিত্যকে দেখে আয়াস আর আরিশা সদর দরজা থেকে সামনে এগিয়ে আসে। কেমন আছিস? আরে মন্ত্রী সাহেব যে, আর কতদিন এভাবে অন্যের চামচামি করবেন বলেন তো? ত্রিদিত্য তুই একটা হাসি খুশি পরিবারের মাঝে দেওয়াল তুলছিস, তাদের ভালো থাকা কেড়ে নিচ্ছিস। বিশ্বাসঘাতকতাদের পরিবার আবার হাসি খুশি আর হয় নাকি? বিশ্বাসঘাতকদের সাথে আমার কিসের ভালো থাকা মন্ত্রী সাহেব? তোর জন্য বাবা মায়ের কিছু হয়ে গেলে আমি কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না। ওরে বাবা, খুব ভয় পেলাম। ত্রিদিত্যের ঠোঁটের তাচ্ছিল্যের হাসি। ত্রিদিত্য এক রোখামি কথাবার্তায় আয়াস একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, বাবা মা আসবে আজকে রাতে। 25 বছরের রেকর্ড ভাঙতে নাকি নিজের স্বার্থ হাসিলের জন্য? তুই কিন্তু এবার বেশি বেশি বলছিস। সত্যি কথা জায়গা মতনই লাগে। আরে তোমরা থামো তো, এটা ত্রিদিত্যে বায়ু শেষ পর্যন্ত এই চরিত্রহীন পরিবারের মেয়েটা বিয়ে করলে, তাও আবার ভালোবেসে। নিশ্চয়ই মেয়েটা ওর পরিবারের মতনই। আরিশার কথায় কর্ণগোচর হতেই তৎক্ষণাৎ ত্রিদিত্যের মুখমণ্ডল পরিবর্তন হয়ে যায়। মন্ত্রী সাহেব তোমার বিলভড ওয়াইফকে বলে দিবে তার বাতাসের আগে চলা মুখটা যেন বন্ধ রাখে, না হলে দেখা যাচ্ছে তার বডি থেকে সব অর্গান আছে, কিন্তু কথা বলার জন্য দুটো ঠোঁট আর জিহ্বাটা নেই। অ্যান্ড ইউ নো আমি কি কি করতে পারি? পুরুষালীর থমথমে কণ্ঠে কথাগুলো বলে ত্রিদিত্য সদর দরজার দিকে হাঁটা ধরে। ততক্ষণে মেহেরিমা নিয়ে চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে উপস্থিত হয়। দিলে তো ত্রিদিত্যকে রাগিয়ে? আরিশা, দয়া করে তুমি তোমার মুখটা একটু বন্ধ রাখবে। আমি শান্তি চাই। সব সময় তো তোমার এত কথা বলার প্রয়োজন দেখি না আমি। আই এম টায়ার্ড, রুমে যাচ্ছি। আশ্চর্য, ভুল কিছু তো বলিনি আমি। চরিত্রহীনকে তো চরিত্রহীনই বলবো, তাই না? তুমি সবটা জানো না, কেন কিছু না জেনে কারোর দিকে আঙ্গুল তোলার মতো রাইট তো নেই তোমার। তাহলে আমি সব সত্যিটা বলো, আমি বাধ্য নই। নিজের কথা শেষ করে বড় বড় কদম ফেলে ওখান থেকে প্রস্থান করে আয়াস। আরিশার রক্তচক্ষু দিয়ে আয়াসের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আমিও দেখব আর কতদিন এই চৌধুরী পরিবারের ফেরেস্তার মুকুট পরে থাকতে পারে। এখন তো আমি আর একা নই, চৌধুরী বাড়িতে দুর্ভোগ অতি নিকটে। আরিশার ঠোঁটের কুটিলে হাসি। মেহেরিমাকে ঘিরে ধরেছে সবাই মিলে। সবার এত এত প্রশ্ন। মেহেরিমা সব প্রশ্নের উত্তর দিতে যে রীতিমতো হিমশিম খাচ্ছে। ত্রিদিত্য 2 মিনিট এত দাঁড়িয়ে সবটা পর্যবেক্ষণ করে। মেহেরিমা, রুমে আয় ফাস্ট। এই প্রথম ত্রিদিত্যের মুখ নিজের নাম শুনে মেহেরিমার অদ্ভুত এক অনুভূতি হয়। তাও আবার পুরো নাম ধরে ডেকেছে, যেন নামের সচরাচর কেউ ডাকে না বলা চলে। নাম শুনতেই মেহেরিমা মোটেও অভ্যস্ত না। মেহেরিমা পিছনে ফিরতেই দেখে ত্রিদিত্য হাওয়া তৎক্ষণে দোতলা উঠে পড়েছে। মেহেরিমা বাড়ির দেখাশোনা করে আবুল চাচা লাগেজ নিয়ে উপরে তুলছে। উপস্থিত সবার মুখে চাপা হাসি। এই ত্রিধা, মেহুমাকে ত্রিদিত্যের রুমে দিয়ে আয়। আমার ছেলেটা নিশ্চয়ই কোনো দরকার। আর ছোটু, কিচেনে চল। আজ তুই আর আমি মিলে অনেক পদের রান্না করব। কতগুলো বছর পর বড় ভাই আর ভাবি আসবে। আমার তো খুশিতে কান্না পাচ্ছে। হ্যাঁ আপা, চলেন, হাতে অনেক কাজ। আতিয়া চৌধুরী আয়েশা চৌধুরীর কথায় সহমত পোষণ করে দুজনে একসঙ্গে কিচেনে চলে যায়। ওদের সাহায্য করার জন্য রাবেয়া, ফারিনা চাচিও কিচেনের দিকে যায়। থেকে যায় তাবান, তাইফ, ত্রিধা আর মেহেরিমা। ভাবি, আপনার বয়স কত? তাইফের ভাবি আর আপনি সম্বোধনে মেহেরিমা খানিকটা লজ্জা পায়। মুচকি হেসে জবাব দেয়, 19 বছর 5 মাস রানিং ভাইয়া। মেহেরিমার কথায় তাইফ কিছু একটা ভেবে অবিশ্বাস্য কণ্ঠে বলে, 19 বছর 5 মাস হয়ে আপনি মাত্র একাদশ শ্রেণীতে পড়েন ভাবি। মেহেরিমার লজ্জায় এবার আকাশ ছোঁয়া, মুখটা মলিন করে বলে, সেই কথা আর বলবেন না তাই ভাইয়া, সব মায়ের জন্য হয়েছে। প্লে নার্সারি পড়িয়েও আমার ক্লাস 1-এ 2 বছর পড়িয়েছে, তাই তো এই অবস্থা আমার। মেহেরিমার কথায় তাবান হেসে বলে, সমস্যা নেই ভাবি, আপনার সাথে ভাইয়ের বয়স একদম খাপে খাপ। আপনাদের দুজনকে পাশাপাশি দাঁড়ালে যা লাগবে না ভাবি, পুরোই রাজ মুকুট।
তাবানের কথায় মেহেরিমা মুখে লাজুক হাসি ফুটে ওঠে। তাবান ভাইয়া, ওনার বয়স কত? 37 রানিং। মেহেরিমা মনে মনে হিসাব কষে। ত্রিজিত আর মেহেরিমা এজ ডিফারেন্স প্রায় 17 ইয়ার্স। ওদের কথার মাঝে আবারও ত্রিজিতের ডাক শোনা যায়। ত্রিধা দ্রুত মেহেরিমাকে ত্রিজিতের রুমের সামনে নিয়ে আসে। মেহেরিমা ত্রিজিতের রুমে দরজার সামনে দাঁড়িয়ে আছে। কেমন এক অজানা ভয় আবার ভালো লাগা মনের মাঝে উকি দিচ্ছে। মেহেরিমা এই প্রথম ত্রিজিতের রুমে পা রাখবে, তাও তার ওয়াইফ হিসেবে। এই জন্য হয়তো এমন এক অনুভূতি। আর 1 মিনিটও যদি দরজার সামনে দাঁড়িয়ে সময় নষ্ট করিস, আই সোয়ার। ত্রিজিত কথার মাঝপথেই থামিয়ে দিয়ে দরজাটা আস্তে করে খুলে ভিতরে প্রবেশ করে মেহেরিমা। ভিতরে প্রবেশ করতেই মেহেরিমা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। কিছুক্ষণের জন্য থমকায়। ওর মনে হচ্ছে ও ভুলে কোনো পার্পল ইউনিভার্সে চলে এসেছে। পুরো রুম পার্পল কালারে ডেকোরেশন করা। রুমের ওয়াল, বেডশিট থেকে শুরু করে ক্যাবিনেট সব পার্পল কালারের। রুমের অর্ধ শতাধিক অংশ অন্ধকার। জানলার পর্দা নামানো। পর্দার ফাঁকে ফাঁকে সামান্য আলো এসে উকি দিচ্ছে রুমটাতে। রুমের মধ্যে পার্পল কালারের ফেরি লাইটগুলো মৃদু আলোয় জ্বলছে। চোখ ধাঁধানো সুন্দর এক পরিবেশ। মেহেরিমা অবাক চোখে সবটা পর্যবেক্ষণ করতে থাকে। হঠাৎ ঘাড়ে কারো গরম নিঃশ্বাস অনুভব হতেই মেহেরিমা আঁতকে ওঠে। ওখান থেকে সরে দাঁড়ানোর প্রয়াস করতে চালায়, কিন্তু তার আগেই ত্রিজিত নিজের বলিষ্ঠ হাতজোড়া দিয়ে মেহেরিমার নরম কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। মেহেরিমা উন্মুক্ত ঘাড়ে থুতনি রেখে বলে, পছন্দ হয়েছে? মেহেরিমা কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দেয়, কিসের কথা বলছেন? এই রুম, আমাদের রুম পছন্দ হয়েছে? খুব। আর আমার থেকেও বেশি। ত্রিজিতের এতটা নিকট থাকায় মেহেরিমা নাজেহাল অবস্থা। বুকটা লাগামহীন ভাবে ধরফর করে চলছে। হাত পা কেমন অবশ হয়ে আসছে। শরীরে শক্তি পাচ্ছে না এক বিন্দুও। তার মধ্যে ত্রিজিতের এমন প্রশ্নে মেহেরিমা বেসামাল হয়ে পড়ায় উপক্রম। তবুও নিজেকে সামলায়, জবাব দেয়, আপনার থেকে ইম্পর্টেন্ট আপাতত আমার লাইফে কিছু নেই। মেহেরিমার কথায় ত্রিজিত সন্তুষ্টের হাসি হাসে। মেহেরিমার ঘাড়ে গুনে গুনে 3টা ভালোবাসার পরশ দিয়ে ছেড়ে দেয়। ফেরি লাইটগুলো অফ করে দেয়। জানলার পর্দাগুলো সরিয়ে ফেলে। মুহূর্তের মধ্যেই পুরো রুম প্রকৃতির আবছা আলোয় ঝলমল করে ওঠে। ত্রিজিতের রুমটা দোলনার একদম কোনায় হওয়ায় সম্পূর্ণ গাছপালা আচ্ছাদিত, যার ফলস্বরূপ রুমের আলো সম্পূর্ণভাবে এসে পৌঁছাতে পারে না। গাছপালার ফাঁক ফোকর দিয়ে প্রবেশ করে আলো। ক্যাবিনেটে তোর সকল ড্রেস আছে। ওয়াশরুমে যেয়ে শাওয়ার নে, রিফ্রেশ লাগবে। মেহেরিমা তখনও অনবরত চলছে। এই প্রথম পাওয়া স্পর্শে মেহেরিমা মনের মাঝে তোলপাড় শুরু হয়েছে। ভেতরে ভেতরে কেমন ছটফট অনুভূতি হচ্ছে। মেহেরিমা নতুন সব অনুভূতির সাথে পরিচিত হচ্ছে আজ। মেহেরিমার উসখুস অবস্থা দেখে ত্রিজিতের ঠোঁটে দুষ্টু হাসি খেলে যায়। কাম ডাউন লিটল কিটি, ইউ নো, সো এই নিউ ফিলিংস ফর অ্যাস, জাস্ট ফিল ইট। ত্রিজিতের এমন বেফাস কথায় মেহেরিমা লজ্জা পেয়ে যায়। ত্রিজিতের সামনে থেকে তাড়াতাড়ি পালানোর জন্য বলে, আমার ড্রেস তো লাগেজে ছিল, ক্যাবিনেটে আমি রেখেছি। মেহেরিমা আর কিছু না বলে ক্যাবিনেট থেকে একটা মেরুন কালারের 3 পিস নিয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে পড়ে। তাড়াহুড়ো করে টাওয়ালটা নিতেও ভুলে যায়। ত্রিজিত মেহেরিমা যাওয়ার দিকে কিছুক্ষণ চেয়ে সে মুচকি হাসে। অতঃপর রুমের অসমাপ্ত কাজগুলো গুছাতে লেগে যায়। তার আনাবেলাকে এখনো অনেক সারপ্রাইজ দেওয়া বাকি। ত্রিজিতের ব্যালকনির চারিপাশ জুড়ে সুউচ্চ সারি সারি গাছ। শো শো শব্দে উঁচু সেই গাছের ছোট্ট বড় পাতার ফাঁক ফোকর দিয়ে বয়ে চলছে হিমেল হাওয়া। মেঘের মতো করে উড়ে আসা শুভ্র শীতল সেই হাওয়া পরশ মুহূর্তের মতনই দেহের মনে সকল ক্লান্তি ভুলিয়ে দেয়। একটু একটু করে ঘনিয়ে আসছে অন্ধকার। এখনই ধরণীর বুকে সন্ধ্যা নামবে। দিনের শেষ রেখায় দেখা মেলে নাম না জানা কত শত প্রজাপতি পাখি আর কীটপতঙ্গের।
শোনা যায় অচেনা পাখি ও ব্যাঙের ডাক আর ঝিঝির পোকার গুঞ্জন। তারা গ্রামে বসবাস করেন। সন্ধ্যা নামলে জোনাকি পোকার মিছিল, ঝিঝি পোকার ডাকের সঙ্গে তাদের সহজ্ঞতা বেশ দারুণ। কেননা সন্ধ্যা নামলেই ঝিঝি পোকার ঝিঝি সঙ্গে আর জোনাকি পোকার সমাল আলোয় মিশ্রণ মানেই এক ধরনের অনুভূতি। সময় সন্ধ্যা 7টা। মেহেরিমা মাগরিব নামাজ পড়ে এসে ত্রিজিতের ব্যালকনিতে বসে প্রকৃতির মন মাতানো সৌন্দর্য উপভোগ করছে। ত্রিজিতের ব্যালকনি একটু অন্যরকম, ছাদবিহীন। ব্যালকনিটা সুবিশাল অম্বরের নিচে অবস্থিত। ব্যালকনিতে আছে অনেক প্রজাপতি ফুলের গাছ, আরও আছে ছোট্ট একটি আর্টিফিশিয়াল ফুলের দোলনা। বেলি ফুলের সুবাস ভরে উঠেছে ব্যালকনির চারিপাশ। বলা চলে মেহেরিমা এক প্রকার বাধ্য হয়ে ব্যালকনির দোলনায় বসে আছে। অবশ্য এটাতে মেহেরিমা ভালোই হয়েছে, এত সুন্দর প্রকৃতি দৃশ্য উপভোগ করতে পারছে। মেহেরিমা মনে মনে ভেবে নেয় ত্রিজিত বড় করে একটা থ্যাঙ্কস জানাবে। ত্রিজিত রুম লক করে কি করছে কে জানে। মেহেরিমার জন্য নাকি কি একটা সারপ্রাইজ আছে, সেটা বলছে মেহেরিমাকে। আজ একদিনেই ত্রিজিতের পাগলামিতে মেহেরিমা আবিষ্ট হয়ে পড়েছে। একটা মানুষ কিভাবে এতটা ভালোবাসতে পারে। মেহেরিমার হঠাৎ করেই দুপুরের কথা মনে পড়ে যায়। মেহেরিমা শাওয়ার নেওয়ার পরে উপলব্ধি করতে পারে টাওয়াল নিয়ে যায়নি ওয়াশরুমে। 10 মিনিটের মতো উসখুস করে অতিরিক্ত লজ্জায় পড়ে ত্রিজিত থেকে টাওয়াল চাইতে পারেন মেহেরিমা। যখন ওড়না নিয়ে মাথা আর ছোট্ট ছোট্ট ইয়ারিং তো আছেই। এই একদিনে ত্রিজিতের প্রতি মেহেরিমার ভালোবাসা শ্রদ্ধা গুণ বেড়ে গেছে। ব্যালকনির দরজা খোলার শব্দে মেহেরিমা পেছনে ঘুরে তাকায়। ত্রিজিত একটা সফট কাপড় এনে মেহেরিমার চোখে বেঁধে দেয়। মেহেরিমা ভয়ে ত্রিজিতর হাত খামচে ধরে। চোখ বাঁধলেন কেন? তোকে এখান থেকে ফেলে দেব বলে। মেহেরিমা ভয় পেয়ে যায়, কাঁদো কাঁদো কণ্ঠে বলে, আমাকে ফেলে দিবেন না প্লিজ, আমি বাঁচতে চাই। কার সাথে? মেহেরিমা সময় নিয়ে জবাব দেয়, আপনার সাথে। শুধু আমার সাথেই? আমাদের বাচ্চাদের সাথে না? ত্রিজিতের কথায় মেহেরিমা চোখে মুখে লজ্জায় ফুটে ওঠে। ত্রিজিত আর কথা না বাড়িয়ে মেহেরিমা রুমে নিয়ে আসে। শাড়ি পরতে পারিস? এই নে, ওয়াশরুম থেকে এই শাড়িটা পরে আয়। আই এম ওয়াইটিং। কিন্তু আমার তো চোখ বাঁধা, আমার সাথে চল। ত্রিজিত মেহেরিমার হাত ধরে ওয়াশরুমের দরজায় সামনে নিয়ে যায়। মেহেরিমা চোখ জোড়া খুলে দেয়। আমি বাহির থেকে লক করে দিচ্ছি, তুই জাস্ট শাড়িটা পরে আয়। কান্ট ওয়ান্ট এনিমোর। ত্রিজিতের কথা মতো মেহেরিমা 20 মিনিট সময় নিয়ে শাড়ি পরা শেষ করে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। ত্রিজিত যেন এই অপেক্ষায় ছিল। চট করে দরজা খুলে দেয়। মেহেরিমা ব্ল্যাক কালারের একটা পাতলা জর্জেট শাড়ি পরেছে। জর্জেট কাপড়ের ব্লাউজ, হাতটা কোনোই পর্যন্ত। পিছনে ফিতা দুটো বেঁধে অযত্নে পিঠের উপর ফেলে রেখেছে। তাছাড়া পিঠের এক টুকরো কাপড়ও নেই। হাঁটু সমান ঘন কালো চুলগুলো পিছনে ঠেলে দেওয়া। মেহেরিমা লজ্জারাঙা মুখে নামিয়ে রেখেছে। ক্যান্ডেলের মৃদু আলোয় মেহেরিমা বড্ড আবেদনময়ী দেখাচ্ছে। ত্রিজিত মহাবিশ্বের ন্যায় চেয়ে থাকে কিয়ৎকাল। আস্তে আস্তে মেহেরিমার নিকটে গিয়ে যায়। ধীরে অস্পষ্ট সুরে বলে, আমাকে আর কত পাগল করবি? তোকে দেখলে আমি আর আমার মধ্যে কেন থাকি না জান? আমার মন চুরি করার মতো বড় সাহস কোথায় পেলি মেহু পাখি? ত্রিজিতের এহেন কথায় কর্ণগোচর হতেই মেহেরিমা শান্ত মন অশান্ত হয়ে পড়ে, ঠিক ত্রিজিতের মতনই। ত্রিজিত শব্দ করে ধুপুক ধুপুক করে চলছে। মেহেরিমা দৃষ্টি তুলে তাকায় ত্রিজিতের দিকে। মুহূর্তেই জোড়া চোখের নীরব দৃষ্টি মিলে যায়। মেহেরিমা সেকেন্ডের ব্যবধানে দৃষ্টি নামিয়ে নেয়। এই নীল চোখের তীক্ষ্ণ দৃষ্টি গভীরতা বোঝার ক্ষমতা মেহেরিমার নেই। ত্রিজিত আরেকটু এগিয়ে যেয়ে মেহেরিমার দেওয়ালের সাথে মিশিয়ে দেয়। ত্রিজিত মেহেরিমার একদম কাছাকাছি যেয়ে দাঁড়ায়। মেহেরিমার মুখের উপর হালকা ঝুঁকে ফু দিয়ে মেহেরিমার পরম আবেশে চোখ জোড়া বন্ধ করে নেয়। ত্রিজিত মুচকি হেসে আরেকটু ঘনিষ্ঠ হয়। মেহেরিমার উন্মুক্ত পিঠে হাত রেখেই মেহেরিমা কেঁপে ওঠে। শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। ত্রিজিত মেহেরিমার নরম
ত্রিদিত্য মেহেরিমার নরম পেট খামচে ধরে অদর জোড়া নিজের দখলে নিয়ে নেয়। সময় নিয়ে ছাড়ে মেহেরিমাকে, পরক্ষণে গলায় মুখ ডুবিয়ে দেয়। ছোট ছোট ভালোবাসার পরশে মেহেরিমাকে ভরিয়ে দিতে থাকে, গলায় নিজের আধিপত্য বিস্তার করে। তবেই ক্ষান্ত হয় ত্রিদিত্য। মেহেরিমা তখন দিশেহারা, বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে ব্যস্ত। ত্রিদিত্য মেহেরিমা চোখের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে কিছুক্ষণ। অনায়াসেই নিজের প্রেয়সীর চোখে অব্যক্ত ভাষা বুঝে ফেলে। মেহেরিমা লজ্জা আড়ষ্ট হয়ে চোখ নামিয়ে ফ্লোরে দৃষ্টিপাত করে। বউজান, শুধু আমাকে দেখলেই হবে? পুরো রুম তো দেখবি একবার, তোর জন্য এত কিছু আয়োজন করা। ত্রিদিত্যের কথায় মেহেরিমা ফ্লোর থেকে নজর তুলে রুমের চারিদিকে তাকায়। পুরো রুম পার্পল কালারের ফ্লাওয়ার্স দিয়ে ডেকোরেশন করা। ফেরি লাইটের পরিমাণ আরও বেড়েছে। ছোট্ট শত শত ক্যান্ডেল জ্বলছে রুমের মধ্যে। সেই আবছা আলো স্পষ্ট দেখা যাচ্ছে রুমের চারিপাশে। দেওয়ালে মেহেরিমার শত শত ছবি টাঙানো, কয়েকটা জাস্ট ফটোশুট, বাকি সবগুলোই আর্ট করা। মেহেরিমা কিছুক্ষণের জন্য থমকায়, ছলছল চোখে ত্রিদিত্যের দিকে তাকিয়ে থাকে। ত্রিদিত্যের ঠোঁটে ভুবন ভোলানো মিষ্টি হাসি। মেহেরিমা হঠাৎ করেই দৌড়ে যেয়ে ত্রিদিত্যকে জাপটে জড়িয়ে ধরে। ত্রিদিত্য যেন আগে থেকেই জানতো এমনটাই ঘটবে। শক্ত করে বুকের মধ্যখানে জড়িয়ে নেয় নিজের আনাবেলাকে। কিছুক্ষণ নির্জন সুখর সময় পার হয়ে যায় একের অপরের উষ্ণ আলিঙ্গনে। ত্রিদিত্য মেহেরিমাকে ছেড়ে দিয়ে রুমের লাইট অন করে। লাইটের তীব্র আলোয় মেহেরিমা ঘুরে ঘুরে মুগ্ধ নয়নে নিজের ছবিগুলো দেখতে থাকে। কতটা যত্ন ভালোবাসা নিয়ে এঁকেছে এক একটা ছবি। কিছু ছবি দেখে লজ্জাও পেয়ে যায় মেহেরিমা। কয়েকটা ছবি পোশাক বেশ খোলামেলা, তবে ততটাও না। মেহেরিমা লাজুক হাসে, মনে মনে আওড়ায়, এই ছেলে একটা বদ্ধ পাগল। ত্রিদিত্য মেহেরিমার নিকট এগিয়ে এসে বলে, আমার লিটল কিটি পছন্দ হয়েছে? সারপ্রাইজ। আপনি খুব সুন্দর করে আর্ট করতে পারেন। আই নো, গিভ মি আনসার। খুব 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 পছন্দ হয়েছে। আমার লাইফে বেস্ট সারপ্রাইজ ছিল এটা। চল ব্যালকনি যাই, আজ পূর্ণিমা, জ্যোৎস্না বিলাস করি দুজনে মিলে। এই ছবিগুলো এইভাবেই থাকবে? কোনো সমস্যা? এইভাবে সবাই দেখলে কি ভাববে? আমার এই ছবিগুলো তো। মেহেরিমা লজ্জায় নিজের কথা শেষ করতে পারে না। ত্রিদিত্য মেহেরিমাকে না বলা কথাটা চট করে বুঝে ফেলে। আমার রুমে কারো আসার পারমিশন নেই। লট লাও, বুঝলি? এগুলো তো জাস্ট পিকচার। তুই সারাদিন রাত ওভাবেই থাকলেও কোনো সমস্যা হবে না। ট্রাস্ট না থাকলে একদিন ট্রাই করে দেখতে পারিস। কথাটা বলে দুষ্টু হাসে ত্রিদিত্য। লজ্জায় মেহেরিমা কান মুখ গরম হয়ে ওঠে। এক প্রকারে পালিয়ে ব্যালকনি চলে যায়। ত্রিদিত্য গিটার কাঁধে নিয়ে প্যান্টের পকেটে হাত গুজে শীষ বাজাতে বাজাতে ব্যালকনির উদ্দেশ্যে হাঁটা ধরে। আজ আর মেহেরিমার মুক্তি নেই। দিন পেরিয়ে ধরণীর বুকে নেমে এসেছে একটি রাজকীয় অদ্ভুত সৌন্দর্যকে যদি বর্ণনা করা হয় তাহলে সবার প্রথমে চোখে পর্দায় ভেসে উঠবে পূর্ণিমা রাতের দৃশ্য। মানুষের মনকে মোহগ্রস্ত করে এক মায়াময় রজনী সূচনা করে পূর্ণিমার চাঁদ। না আলো না আধার, এমন একটা রহস্য মায়া জালে মানব মনকে বন্দি করতে রাখে পারে। কিন্তু এই দূর আকাশে থালার মতো বড় গোল চাঁদটা। রাতের নিস্তব্ধ গড়িয়ে দূর থেকে ভেসে আসছে শিয়ালের হাঁক। হালকা ঠান্ডা ঝিরিঝিরি প্লাবন বইছে, শীতের আগমনে বার্তা যেন। মেহেরিমা আর ত্রিদিত্য ব্যালকনির দোলনায় বসে আছে। জ্যোৎস্না ভরা চাঁদ তার নিজের সবটুকু আলো নিজে পৃথিবীর বুকে ঠেলে দিয়ে পৃথিবীর নতুন রূপে সাজিয়েছে। মেহেরিমা হাঁটুর উপর মাথা রেখে পা জোড়া বুকে জড়িয়ে বসে আছে, নজর পাশে বসা নিজের ব্যক্তিগত সুদর্শন পুরুষটার দিকে। চাঁদের আলোয় নীল রঙের মণি জোড়া ঝলমল করছে। ত্রিদিত্য মেহেরিমা দুজনেই ঠোঁটে মুচকি হাসি। হঠাৎ ত্রিদিত্য গিটার থেকে ভেসে আসে আকস্মিক টুর তুম হিনো গানের ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই জ্যোৎস্না রাতে অপূর্ব সৌন্দর্যের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মিলেমিশে তৈরি হয়েছে মন মাতানো এক চমৎকার পরিবেশ। हम तेरे बिना अब रह नहीं सकते, तेरे बिना क्या बेजोत मेरा। हम तेरे बिना अब रह नहीं सकते, तेरे बिना क्या बेजोत मेरा। तुझसे अगर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा। Ignore this song.
ত্রিজিত নিজের পুরুষালী সুমধুর কণ্ঠে গান গেয়ে থামে। মেহেরিমা চোখ বন্ধ করে অনুভব করে ত্রিজিতের গাওয়া গানের প্রতিটি লাইন। কি সুন্দর ভালোবাসা মাধুর্য মিশিয়ে গাইল গান। গানের মধ্যে দিয়ে নিজের অভুক্ত কথাগুলো অনায়াসে প্রকাশ করে দিল। গান থেমে যাওয়ার সাথে সাথেই চোখ জোড়া খুলে ত্রিজিতের দিকে দৃষ্টিপাত করে মেহেরিমা। ত্রিজিত মেহেরিমার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহেরিমা উৎফুল্ল কণ্ঠে বলে, আপনার গানের গলা মারাত্মক। এই নিয়ে 3 দিন শুনলাম আপনার গান। আপনি কি সব পারেন? সব বলতে, এই ধরুন আপনি গান গাইতে পারেন, আর্ট করতে পারেন, ফুটবল ক্রিকেট খেলতে পারেন, পড়াশোনাতেও কত ভালো। আমার পড়াশোনা সম্পর্কে কতটুকু জানিস তুই? সব জানি আমি। আপনি ঢাবি ম্যাথ ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। কিভাবে জানিস? আরে আমি তো ত্রিদু থেকে সবসময় আপনার খোঁজ খবর নেই। আপনার বিষয়ে A to Z সব জানি আমি, মোট নিয়ে বলে মেহেরিমা। ত্রিদিত মৃদু হেসে বলে, দ্যাটস গুড, আই লাইক ইট। তুই শুধু আমাকে নিয়ে, আমার বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবি। তোর মন মস্তিষ্ক সবটা জুড়ে আমি থাকবো। তোর পৃথিবী জুড়ে শুধু ত্রিদিত্য নামটাই থাকবে, আর কেউ না। মেহেরিমা মুচকি হেসে হাঁ বোধক মাথা নাড়ে। বোকা মেহেরিমার কথায় গভীর অর্থ বুঝেও যেন বুঝলো না। 3 দিন গান কিভাবে শুনলি? আমি তো আজ 2 দিন তোকে গান শোনালাম। একদিন চুরি করে শুনেছিলাম। আমি তখন ক্লাস 10-এ পড়তাম। স্টিলিং ইজ এ সিন। ত্রিজিতের কথায় মেহেরিমা ততমত খেয়ে যায়। আমতা আমতা করে বলে, আই নো, বাট ওটা তো ওরকম চুরি ছিল না। তাহলে তো তোকে পানিশমেন্ট দিতে হয়। মেহেরিমা আতকে উঠে বলে, কিসের পানিশমেন্ট? মেহেরিমা নিজের কথা শেষ করার সাথে সাথেই নিজেকে ত্রিদিতের উরুর উপর অনুভব করে। কিছু বুঝে ওঠার আগেই অদরজোড়া ত্রিদিতের আয়ত্তে চলে যায়। ত্রিদিত মেহেরিমাকে ছেড়ে দিয়ে কোলে উঠিয়ে নেয়। দ্রুত কদমে রুমে নিয়ে এগিয়ে যেতে যেতে বলে, আই কান্ট সোনা, প্রিপেয়ার ইউর সেলফ ফর টু নাইট। ত্রিদিত বিছানায় এক প্রকার ছুঁড়ে মারে মেহেরিমাকে। শার্টের বোতাম দ্রুত হাত চালাতে থাকে। ত্রিদিতের এই নতুন রূপ মেহেরিমা ভীতু হয়ে পড়ে, ভয়ে শুকনো ঢোক গিলে। হঠাৎ করেই ভয়ে ওর ক্ষুধা পেয়ে যায়। ত্রিদিত 1 মিনিটে শার্ট আনবাটন করে ফেলে। মেহেরিমার উপর উঠে পিঠে হাত রেখে ফিতা ধরতে নিলেই মেহেরিমা চিৎকার দিয়ে বলে ওঠে, আমার ক্ষুধা পেয়েছে, খাবো। মেহেরিমার তাৎক্ষণিক চিৎকারে ত্রিদিত হাত জোড়া থেমে যায়। মেহেরিমার দিকে ভুরু কুচকে তাকিয়ে বলে, হ্যাঁ, সেটার তো প্রিপারেশন নিচ্ছি আমি, ভাত খাবো। এই সময় মেহেরিমার এহেন কথায় ত্রিদিত যেন আকাশ থেকে পড়ে। ঠোঁট ফুলিয়ে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বলে, আচ্ছা 2 মিনিট ওয়েট কর। ত্রিদিতের তাবানকে কল দিয়ে খাবার নিয়ে যেতে বলে। 2 মিনিটের মাথায় দরজায় নক করে তাবান। ত্রিদিত খাবার আনতে এগিয়ে যায়। দরজা খুলতেই তাবান হাসি মুখে খাবারের প্লেট এগিয়ে দেয়। ত্রিদিত খাবার নিয়ে দরজা লক করে দেয়। মেহেরিমার নিকট এসে খাবার ধরিয়ে দেয় হাতে। সময় 15 মিনিট, ফার্স্ট শেষ কর। আর 1 সেকেন্ডও বেশি সময় লাগে তোর অবস্থা আরও খারাপ করে ফেলবো। বিরিয়ানি দেখে মেহেরিমা খুশি হয়ে যায়। দৌড়ে ওয়াশরুম থেকে ঝটফট ফ্রেশ হয়ে এসে খেতে শুরু করে দেয়। কয়েক লোকমা মুখে দেওয়ার পর ত্রিদিতের কথা মনে পড়ে। মেহেরিমা অসহায় চোখে ত্রিদিতের দিকে তাকায়। ত্রিদিত স্বাভাবিক চাহনি নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। আপনি খাবেন না? আমার জন্য তুই আছিস। সময় আর মাত্র 12 মিনিট। এবার আর মেহেরিমাকে পায়। দিন 2 ভুলে 10 মিনিটে বিরিয়ানি শেষ করে তৃপ্তির ঢেকুর তোলে। পরক্ষণে ত্রিদিতের কথা মনে পড়ে। লজ্জায় লাল হয়ে যায়। ফুলো গাল দুটো লালচে আবার চেয়ে যায়। শেষ। ত্রিদিতের কথায় মেহেরিমা প্রশ্নোত্তর দৃষ্টি দিয়ে তাকায়। ত্রিদিত আবারও বলে, তোর সব কাজ শেষ? মেহেরিমা হাসূচক মাথা নাড়াতেই তড়িৎ গতিতে ওকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। ওর উপর নিজের ভর ছেড়ে দেয় ত্রিদিত। অদরজোড়া নিজের অদর নিয়ে আঁকড়ে ধরে। মেহেরিমা কিছুক্ষণ মুচড়ামুচড়ি করে শান্ত হয়ে যায়। নিজেও ত্রিদিত্যর ডাকে সাড়া দেয়। ত্রিদিত্য যেন এটারই অপেক্ষায় ছিল। ধৈর্যহীন হয়ে পুরো শরীর নিজের আধিপত্য বিস্তার করতে লেগে পড়ে। মেহেরিমা নরম কণ্ঠে আস্তে করে বলে, লাইটটা বন্ধ করুন প্লিজ। উফ, এভাবে থাক প্লিজ। ত্রিদিত্যের চোখ তুলে মেহেরিমার দিকে তাকায়। মেহেরিমার অস্বস্তিতে হাঁসফাঁস করার লজ্জা আড়ষ্ট হয়ে যাওয়া মুখমণ্ডল চক্ষুগোচর হয়। ত্রিদিত্য হাত বাড়িয়ে লাইট অফ করে দিয়ে পুনরায় মেহেরিমাতে ডুবে পড়ে। মেহেরিমা ত্রিদিতের আরও নতুন এক রূপ।
সাথে পরিচিত হয়। ছেলেটা সত্যিই পাগল, শুধু মেহেরিমার জন্য পাগল। এই বদ্ধ পাগলটাকেই লাগবে মেহেরিমার। বাইরে শুনশান বাতাস বইছে, প্রকৃতির ঠান্ডা ফিরফিরে বাতাসে জানলার পর্দা ক্ষণে ক্ষণে উড়ে যেয়ে চাদরের আলো উকি দিচ্ছে রুমে। বদ্ধ রুমে দুজন নরনারী শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে শুধু। চাঁদের আলোয় মেহেরিমা মুখে এসে পড়ে বারংবার। চাঁদের আবছা হলদে আলোয় মেহেরিমা লজ্জা রাঙা মুখখানি দেখে রক্তিম কৃষ্ণচূড়া মতো লাগছে। অশ্রুসিক্ত নেত্র, ভেজা আখি পল্লব। তৃতীয় এই অশ্রুসিক্ত নেত্রী গভীর নিজের বিনা সম্মরণ দেখেই পায়। নরম আদুরে সুরে আওড়ায়, আমার বিনাশিনী, আমার প্রাণাসিনী, আমার আনাবেলা। সময় মধ্যরাত। চৌধুরী বাড়ির সকল সদস্য ড্রয়িং রুমে বসে অধীর আগ্রহে অপেক্ষা করছে চৌধুরী বাড়ির বড় ছেলে আরিফ হাসান চৌধুরীর জন্য। দীর্ঘ ৩৫ বছর পর আজ চৌধুরী বাড়িতে পা রাখবেন তিনি। তার নিজের জন্মস্থান ছাড়ার পিছনে রয়েছে এক কঠিন গল্প। আয়াস হাতঘড়িতে সময় দেখে নেয়, রাত ১২:৪৫। আরিফ চৌধুরী আসতেই সর্বোচ্চ আর ৫ মিনিট লাগবে। ঘড়ি ধরে ঠিক ৩ মিনিটের মাথায় গাড়ির শোঁ শোঁ শব্দ শোনা যায় চৌধুরী বাড়ির আঙিনায়। সবাই ছুটে বাহিরে চলে যায়। আরিফ হাসান চৌধুরী আর শ্রেয়া চৌধুরী গাড়ি থেকে নেমে আসে। বিয়ের পর এই প্রথম চৌধুরী বাড়িতে পা রাখলেন শ্রেয়া চৌধুরী। চৌধুরীর বাড়ির মাটিতে পা রাখতেই আরিফ হাসান চৌধুরী বুক কেঁপে ওঠে। সেই চিরচেনা নীড়, হাজারো স্মৃতি জমে আছে এই বাড়িতে ঘিরে, এই গ্রাম ঘিরে, এই মানুষ ঘিরে। আজাদ চৌধুরী এগিয়ে এসে জড়িয়ে ধরে আরিফ হাসান চৌধুরীকে। আরিফ চৌধুরী আজাদ চৌধুরী জড়িয়ে ধরে কান্না করে দেয়। উপস্থিত সকলেই চোখে পানি। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। তুমি কেমন আছো? আব্রাহার আসবে না? আমিও ভালো আছি ভাইজান। আব্রাহা ছুটি নিয়েছে ভাইজান, ও নিশ্চয়ই আসবে, তবে ও পরেই আসবে, একটু লেট হবে। তারপর সবার সাথে ভালো মন্দ কথা বলে আরিফ চৌধুরী। কয়েক মিনিটের ব্যবধানে শ্রেয়া চৌধুরীর সাথে মিশে গেছে আয়শা চৌধুরী আর আতিয়া চৌধুরী, যেন নিজেদের আপন বোন। শ্রেয়া চৌধুরী দুজনের ব্যবহার মুগ্ধ হন। দোলনা থেকে সবটাই তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে তৃতীয়। ঠোঁটের কোণে বাঁকা হাসি। যেখান থেকে সব শুরু হয়েছে সেখানেই শেষ করবে তৃতীয়। হঠাৎ হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন হাতে থাকা ফোনটা কেঁপে ওঠে। তৃতীয় ফোনে স্ক্রিনে নজর রাখে। আনসেভ নাম্বার থেকে টেক্সট এসেছে। নিজের ধ্বংস দেখতে নিশ্চয়ই কারোর ভালো লাগে না। আফসোস সেই দিনের সন্নিকটে। টেক্সটটা পড়ে তৃতীয় তাচ্ছিল্যর হাসি দেয়। নিজের ধ্বংস কেউ যদি নিজে ঢেকে আনে তাহলে তৃতীয় আর কি করার। ধীরে পায়ে বিছানা থেকে এগিয়ে যায়। তৃতীয় জানলা থেকে সরে যেতেই আরিফ চৌধুরী নিজের দৃষ্টি নামিয়ে বাড়ির ভিতরে চলে যায়। মেহেরিমা কমফোর্টের মুড়িয়ে ঘুমাচ্ছে। গায়ে তৃতীয়ের সাদা শার্ট, সেটা মেহেরিমা হাঁটু ছুঁই ছুঁই। তৃতীয় এক লাফে বিছানায় উঠে মেহেরিমাকে কমফোর্টের মধ্যে ঢুকে পড়ে। কপালে ভালোবাসার পরশ দিয়ে দু হাতে জড়িয়ে নেয় নিজের সাথে। মেহেরিমা একটু নড়ে চড়ে ওঠে তৃতীয়ের উন্মুক্ত বুকে মুখ গুজে, আবারও গম্ভীর তন্দ্রায় তলিয়ে যায়। তৃতীয় এক দৃষ্টিতে মেহেরিমার দিকে তাকিয়ে থাকে। সময় সকাল ৮:05। মাধবী মন ভার করে ড্রয়িং রুমে সোফায় বসে আছে। অবনী শেখ রান্না শেষ করে ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। জলিল শেখ বাইরে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে রুম থেকে বের হয়। মাধু, আম্মা তোমার কোচিং থেকে পিকনিকের অ্যারেঞ্জ করেছে শুনলাম, তুমি পিকনিকে অ্যাটেন্ড করবে না? না বাবা। মাধবীর কথায় পৃষ্ঠা জলিল শেখ প্রশ্ন আবারও অবনী শেখ জিজ্ঞেস করে, কেন, কোনো সমস্যা? মাধবী সময় নিয়ে জবাব দেয়, মা, শিহাব ভাইয়ের করা এই ঝামেলার পর থেকে কোচিংয়ের গ্রামের সবাই কেমন জানি নজর তাকায় আমার দিকে। আমার ভালো লাগে না একদম। ওদের নজর দেখে মনে হয় আমার গায়ে নোংরা লেগে আছে। কথাগুলো বলতে বলতে মাধবী ফুঁফিয়ে ওঠে। অবনী শেখ এগিয়ে এসে মাধবীর পাশে বসে। মাধবীর হাত জোড়া নিজের হাতে মুঠো নিয়ে বলে, তোর ইচ্ছা আছে পিকনিকে অ্যাটেন্ড করার? হ্যাঁ মা, কিন্তু আমি অ্যাটেন্ড করব না। ওরা আবার যদি উল্টোপাল্টা কিছু বলে বসে, মানুষ কি বলবে তুই সেটা নিয়ে ভয় পাচ্ছিস? বোকা মেয়ে আমার। আজ তোকে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবি, ঠিক আছে? আচ্ছা মা। সাপোজ তুই এখন মারা গেলি, তুই
তুই মারা যাওয়ার মাত্রই মানুষ তোর নামটাও আর মুখে নিবে না। বলবে লাশটাকে গোসল করাও, লাশটাকে খাটিয়ে তোলো, লাশে কবর দাও, অনেক তো রাত হয়েছে। মৃত মানুষটা দেখতে যাইবে ব্যাস। আর এই মানুষ কি বলবে ভেবে তুই গোটা একটা জীবন কাটিয়ে দিতে চাচ্ছিস। আশ্চর্য, জীবনে তো তোর অন্যের না। তাই যতদিন বেঁচে থাকবি নিজের মতো করে বাঁচবি। সমালোচনাকারী যার সমালোচনা করবে সেটা তুই ভালো কাজ করলেও করবে, খারাপ কাজ করলেও করবে। তাই নিজের আত্মতৃপ্তির কথা ভাববি। এই জীবনটা খুব ছোট রে মা, নিজের আত্মতৃপ্তি নিয়ে বাঁচার। অলওয়েজ। কলমে ইসরাত তর্নি। অবনী শেখ। কথাগুলো মাধবীর মস্তিষ্কে তড়িৎ গতিকে প্রভাব ফেলে। সেকেন্ডের ব্যবধানে মাধবীর চোখ মুখে কঠিনের ছাপ ফুটে ওঠে। তেজস্বীর কণ্ঠে বলে, ঠিক আছে বলছো মা, ঠিক বলেছ আম্মু। জীবনটা আমার, তাই আমি নিজের মতো করে আত্মতৃপ্তি নিয়ে বাঁচব। এটা তো আমার সোনা মা সহজেই বুঝে গিয়েছে। সাপোজ তুই এখন মারা গেলি, তুই মারা যাওয়ার মাত্রই মানুষ তোর নামটাও আর মুখে নিবে না। বলবে লাশটাকে গোসল করাও, লাশটাকে খাটিয়ে তোলো, লাশটাকে কবর দাও, অনেক তো রাত হয়ে ভয় পাবে বলে ওর মৃত্যু মুখটাও দেখতে চাইবে না ব্যাস। আর এই মানুষ কি বলবে ভেবে তুই গোটা একটা জীবন কাটিয়ে দিতে চাচ্ছিস। আশ্চর্য, জীবনটা তোর অন্যের না। তাই যতদিন বেঁচে থাকবি নিজের মতো করে বাঁচবি। সমালোচনাকারী তো সমালোচনা করবেই, সেটা তুই ভালো করলেও করবে, খারাপ করলেও করবে। তাই নিজের আত্মতৃপ্তির কথা আগে ভাববি। এই জীবনটা খুব ছোট রে মা, নিজের আত্মতৃপ্তি নিয়ে বাঁচবি অলওয়েজ। অবনী শেখের কথায় মাধবীর মস্তিষ্কে তড়িৎ গতিতে প্রভাব ফেলে। সেকেন্ডের ব্যবধানে মাধবীর চোখে মুখে কঠিন ছাপ ফুটে ওঠে। তেজস্বী কণ্ঠে বলে, ঠিক বলেছ মা, জীবনটা আমার, তাই আমি নিজের মতো করে আত্মতৃপ্তি নিয়ে বাঁচব। এই তো আমার সোনা মা সহজেই বুঝে গেছে। অবনী শেখ মাধবীকে দু হাতে বুকে আগলে নেয়। জলিল শেখ ওদের দিকে মুগ্ধ নয়নে চেয়ে থাকে কিয়ৎকাল। এই মানুষটার কথা জাদুর মতো কাজ করে সব সময়। ভাগ্যিস এই মানুষটাকে জীবনে পেয়েছি, না হলে এই ছোট্ট জীবনটা বোধহয় আর উপভোগ করা হতো না। জলিল শেখ এক পাক্ষিকভাবে ভালোবেসে সেই স্বপ্ন রাজকুমারীর সাথে আজ সংসার করছে। তার দুটো কন্যা সন্তানের জনক হতে পেরেছে, একটা হাসি খুশি পরিবার পেয়েছে। জলিল শেখের জীবনে পরিপূর্ণ। একজন মানুষের এর থেকে আর কী বা চাওয়া থাকে। চৌধুরী বাড়ির সবাই নাস্তার টেবিলে বসে আছে, অপেক্ষা করছে তৃথিত আর মেহেরিমার জন্য। আজ চৌধুরী বাড়ি যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। সেই আগের মতো খুশি ছেয়ে গেছে বাড়ির চারিপাশ, সবার মুখে হাসি। 20 মিনিট অপেক্ষা করার পর তৃথিত আর মেহেরিমা নিচে আসে। মেহেরিমা গতকাল আয়াস আর আরিশের সাথে পরিচিত হয়েছে। ইভেন আরিশের সাথে বেশ ভাবও জমেছে মেহেরিমার। আজ নাস্তার টেবিলে আরও দুটো অপরিচিত মুখ দেখতেই মেহেরিমা ভাবুক হয়ে পড়ে। পরক্ষণেই তৃথিত আর আয়াসের সাথে ফেইসের মিল খুঁজে পেয়ে মেহেরিমা যা বোঝার বুঝে যায়। ওদের সাথে মিষ্টি কণ্ঠে সালাম বিনিময় করে। আরিফ চৌধুরী মেহেরিমার মুখের দিকে তাকাতে কিছুক্ষণের জন্য থমকায়। সেই চিরচেনা পরিচিত এক মায়াবী মুখ মানস্পটে ভেসে ওঠে। মেহেরিমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে এক প্রকার টেনে এনে নিজের পাশে চেয়ারে বসিয়ে দেয় তৃথিতের কাজে মেহেরিমা লজ্জা পেয়ে যায়, সাথে অবাকও হয়। তৃথিত নিজের মা বাবাকেও দেখে যেন দেখল না। তৃথিত এহেন ব্যবহারে শ্রেয়া চৌধুরীর চোখ জোড়া ছলছল করে ওঠে। মেহেরিমা সহ সবাই সেটা লক্ষ্য করে। আরিফ হাসান চৌধুরী মলিন মুখে ঠাই বসে রয়। কেউ আর কোনো কথা না বলে চুপচাপ বসে নাস্তা করতে শুরু করে। খাওয়ার শেষের দিকে আয়াস আরিফ চৌধুরীর উদ্দেশ্যে বলে, বাবা আগামীকাল আমাকে ঢাকা ব্যাক করতে হবে। এভাবে কাজ ফেলে এখানে বসে থাকা আমার পক্ষে সম্ভব না। আমার কাঁধে অনেক দায়িত্ব। নাস্তা শেষ করে বাহিরে যাব। চেয়ারম্যান জলিল আঙ্কেলের সাথে দেখা করে গ্রামের সমস্যাগুলো জেনে সেগুলো ঠিক করার পরিকল্পনা করতে হবে। তুমিও যাবে আমার সঙ্গে? আচ্ছা ঠিক আছে। আরিশা মামুনি আমাদের সাথে থাকুক কিছুদিন এখানে। বাবা, আরিশা এখানেই থাকবে? আমি একটু শান্তি চাই। আয়াসের শেষ কথা শুনে সবাই ওর দৃষ্টিপাত করে। আরিশা অগ্নিদৃষ্টি চেয়ে থাকে। সেটা লক্ষ্য করতেই আয়াস আমতা আমতা করে বলে, আরিশা এখানে থাকলে অনেক ভালো থাকবে। ওর তো গ্রাম খুব পছন্দ।
আরও শান্তিতে থাকলে আমিও শান্তিতে থাকবো। আয়াসের কথা শুনে সবাই মুচকি হাসে, কেবল তৃতীয় ভ্রু কুচকে তাকিয়ে থাকে আয়াসের দিকে। এমপি স্যার নতুন বেআইনের সাথে দেখা করতে যাবেন। আই হোপ কিপটামো করে আমার সম্মান নষ্ট করবেন না। আপনাদের সম্মান না থাকলেও আমার সম্মান আছে। কথাগুলো বলে বেসিনে হাত ধুতে চলে যায় তৃতীয়ের ব্যবহারে মেহেরিমা সহ সবাই যেন অবাকের উপর অবাক হচ্ছে। আরিফ চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে। এর শেষে কোথায় উনি নিজেও জানেন না, তবে উনি বুঝতে পারছেন ওনাদের ছেলে খেলার ছক পুরোপুরি উল্টে দিয়েছে, যার ফলস্বরূপ ওনাকে বারবার আবারও সেই বিভৎস অতীতের মুখোমুখি হতে হবে।